আরামের ঘুম হারাম করতে সকাল সকাল আম্মু আমার রুমে হাজির, হাতে ইয়া বড় একটা ব্যাগ। আমি ঘুম থেকে উঠে চোখ মুখ ডলতে ডলতে বললাম, কি ব্যাপার আম্মু, কোথাও যাবে নাকি? না, তোকে পাঠাবো। কোথায়? আর আমি এখন কোথাও যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তোর আবার কিসের কাজ? দিন রাত তো বন্ধুদের সাথে আড্ডা দিস, এগুলাই তো তোর কাজ। আরে কিসের আড্ডা দেই সেটা তো আর জানো না। কিসের আড্ডা দিস শুনি? বললে তো বিশ্বাস করবা না, তাই থাক নাই বললাম। সে যাই হোক, অনেকদিন যাবৎ তোকে বলতেছি তোর মামার বাসায় যেতে। তুই তো প্রতিদিনই বলিস কাল যাব কাল যাব, সেই কাল তো আর আসে না। তাই আমি নিজেই সেই কাল নিয়ে আসলাম। ব্যাগ রেডি, তুই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বি। মানে কি? আমি যেতে পারবো না। কেন যেতে পারবি না? ওই জায়গাতে নেট সমস্যা, আরো অনেক সমস্যা। আর কি সমস্যা? হ্যাঁ, একটা দেব, শয়তান ছেলে। আরে শোনো, সব থেকে বড় সমস্যা হলো তোমার ভাইয়ের মেয়ে। কে ইরা? হুম। সম্মান দিয়ে কথা বল, ও তোর বড়। সম্মানের জায়গায় থাকলে তো সম্মান করব। শুধু বয়সেই বড় হয়েছে, কিন্তু বুদ্ধি এখনো হাঁটুর নিচে। তোর এসব ফালতু কথা আমি শুনতে চাইনি। তোর আব্বু অফিসে যাবে, আমি গেলাম। যা বলেছি তাই যেন হয়। এইটুকু বলেই আম্মু চলে গেলেন। এর আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি রাসেল, অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে আমি, আর কোনো ভাই বোন নেই আমার। ঠিক তেমনই হলো ইরা, মানে ইরা আপু। উনিও মামা মামির একমাত্র মেয়ে, তবে প্রচুর শয়তান, বাট কিউটের ডিব্বা। কত ছেলে যে ইরা আপুর জন্য পাগল তার কোনো হিসাব নেই। কিন্তু ইরা আপুর একটা স্বভাব ভালো লাগে, উনি আজ পর্যন্ত কোনো রিলেশন করেননি, কাউকে পাত্তাও দেননি, কিন্তু সবসময় আমাকে অনেক জ্বালাতন করে। ওদের বাসায় গেলে এমন ব্যবহার করে যেন তাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি রাগ করে চলে যেতে চাই, তখন আমার ব্যাগ বা ফোন খুঁজে পাই না। আমি বুঝি ইরা আপুই লুকিয়ে রাখে যাতে আমি না যাই, আর নীরবে তার নির্যাতন সহ্য করতে থাকি। এই ভয়েই যেতে চায় না। কিন্তু এই কয়েকদিন ধরে মামা মামি ফোন করা শুরু করেছেন যাওয়ার জন্য। এদিকে আম্মুও খেপেছেন, তাই আর কোনো উপায় নেই, যেতে তো আমাকে হবেই। ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে ভাবলাম ইরার জন্য কিছু নিয়ে যেতে হবে। আপু আপু বলতে আর ভালো লাগে না, ওর সামনেও মাঝে মাঝে ইরা বলেই ডাকি। যাই হোক, খাবার শেষ করার পর আম্মু আমার বাইকের পেছনে ব্যাগটা শক্ত করে আটকে দিলেন। আমি বাইকে উঠে ইরাকে একটা ফোন দিলাম, কিন্তু ওর ফোন বন্ধ পেলাম। তাই আর ফোন না দিয়ে ওদের বাসার উদ্দেশ্যে বের হলাম। রাস্তার ওপর দিয়ে বাইকটা ধীরে ধীরে চালাচ্ছি, কিন্তু মাথার ভিতর স্পিড 100-র ওপর। গ্রামের রাস্তা মানেই কাঁচা মাটি, দুই পাশে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে গরু ছাগল রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে। বাতাসে একটা আলাদা গন্ধ, শহরের মতো ধোঁয়া নেই, কিন্তু শান্তিটা যেন জোর করে ঢুকিয়ে দেয় মনে। আমি যতই ভাবি যাব না, কিন্তু শেষ পর্যন্ত আসতেই হলো। মামাদের বাড়ির সামনে গিয়ে বাইক থামাতেই গেটের ভেতর থেকে চিৎকার। আম্মু, রাসেল আসছে। আমি বুঝে গেলাম আমার আগমন ঘোষণা করার দায়িত্ব কেউ একজন আগেই নিয়ে রেখেছে। গেট খুলে দেখি ইরা আপু দাঁড়িয়ে আছে। সাদা নীল প্রিন্টের সালোয়ার কামিজ, চুল খোলা, হাতে মোবাইল, মুখে সেই চেনা বিরক্ত ভাব। এতদিন পর রাস্তা চিনে আসতে অসুবিধে হয়নি তো? রাস্তা তো চিনি, শুধু কিছু জিনিস এড়িয়ে চলার চেষ্টা করি। ও তাই? সোজাভাবে বললেই তো হয়, আমার ভয়ে আসিস না। ভয়? আমি? প্লিজ। সেটা তোকে দেখলেই বোঝা যায়। এই মেয়েটা এমনই, সবসময় খোঁচা মেরে কথা বলবে। মামা বারান্দা থেকে বের হয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। কিরে বাবা, অবশেষে এলি? মামা, এবার তো পালানোর রাস্তা ছিল না। মামিও এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। কেমন শুকিয়ে গেছিস রে, শহরের হাওয়া ভালো না। আমি মনে মনে বললাম, শহরের হাওয়া না, আপনার মেয়ের অত্যাচার ভালো না। ব্যাগ রেখে বসতেই ইরা আপু এসে আমার সামনে একটা জুসের গ্লাস রেখে বলল, এই নে খা, অনেক রাস্তা পেরিয়ে এসেছিস।
আমি অবাক হয়ে বললাম, এত আপ্যায়ন করা কবে থেকে শিখলে? শিখিনি কিছুই, আম্মু বলল দিতে তাই দিয়েছি। কথাটা বলেই গ্লাসটা দেওয়ার সময় ওর হাত একটু কেঁপে উঠছিল। আমি লক্ষ্য করলাম, কিন্তু কিছু বললাম না। বিকেলের দিকে উঠানে সবাই বসে গল্প করছে, আমি আর ইরা আপু একটু দূরে দাঁড়িয়ে আছি। তোমার ফোন বন্ধ কেন ছিল? এমনি। এমনি কেন? আমার জন্য বন্ধ করেছিলে? ইরা চোখ বড় বড় করে তাকালো। নিজের গুরুত্ব এত বাড়িয়ে ফেলিস না প্লিজ। রাতে খাওয়ার পর আমি আমার রুমে ঢুকে দেখি বিছানার ওপর আমার ফোন নেই। আমি বুঝে গেলাম। বাইরে বের হতে দেখি ইরা আপু বারান্দায় দাঁড়িয়ে আছে। ফোনটা দাও। কোন ফোন? নাটক করো না। এই কয়েকদিন ফোন ছাড়া থাকতে পারবি না? আমি একটু কাছে গিয়ে বললাম, তুমি চাইছো আমি তোমার সাথে বকবক করি? হুম। ওকে, আজকের দিনটাই তো। মানে? মানে কালকে চলে যাব। কেন? এমনি। আমি থাকলেও কি না থাকলেও কি, আসবো আর যাব, এটাই তো ফর্মালিটিস। ইরা চুপ। প্রথমবার ওকে চুপ থাকতে দেখলাম। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ও বলল, সবাই চাই তুই থাক। সবাই মানে? ইরা চোখ সরিয়ে নিয়ে বলল, আব্বু, আম্মু আর আর কে? কেউ না। আমি হেসে ফেললাম ওর কথায়। হালকা বাতাস বইছে, চাঁদের আলো উঠানে পড়ছে, ওর চুল উঠছে একটু একটু করে। আমি ভাবতে লাগলাম, এতদিন যে জ্বালাতন বলে ভাবতাম সেটা হয়তো পুরোটা জ্বালাতন না। কিন্তু না, এত সহজে এসব ভাবাও ঠিক না। পরের দিন সকালেই নতুন নাটক শুরু হলো। আমি ঘুম থেকে উঠে দেখি দরজার বাইরে তালা। আমি চিৎকার দিলাম, ইরা আপু! বাইরে থেকে শান্ত গলায় জবাব এলো। কি হয়েছে বল। আমি দাঁত চেপে বললাম, দরজা লাগিয়েছ কেন? দরজা খোলো। আগে বল 2 দিন থাকবি। ব্ল্যাকমেল করছো? যেইটা তুই ভালো মনে করিস। ঠিক আছে, থাকবো। কসম? আরে কসম টসম কিছু না, কথা দিলাম 2 দিন থাকবো। এখন দরজা খোলো। কথা দিলে কিন্তু ভাঙতে পারবি না। আমি তোমার মতো না। দরজা খুলতে দেখি ইরা আপু দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে বিজয়ের হাসি। ভালো ছেলে হয়ে গেছিস দেখছি। তোমার জন্য না, নিজের ইজ্জতের জন্য। ইজ্জত বাঁচাতে দরজা খোলা রাখতে হয় নাকি? আমি কিছু না বলে পাশ কাটিয়ে বের হয়ে গেলাম, কিন্তু ভিতরে ভিতরে রাগের সাথে একটু অদ্ভুত শান্তিও লাগছিল, যেন এই ঝগড়াগুলো না থাকলে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতো। সকালে নাস্তার টেবিলে মামা হেসে বললেন, কিরে আজ তোকে মন মদা লাগছে কেন? দরজায় তালা দিয়ে কেউ ঘুম ভাঙালে এমনই লাগবে। মামি অবাক হয়ে ইরার দিকে তাকালেন। আবার কি করেছিস তুই? কিছু না তো, ও নিজেই নাটক করছে। নাটক আমি করি? তুই ছাড়া আর কে? সবাই হেসে উঠল। আমি মুখ গোমড়া করে বসে রইলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এই মেয়েটা একদিন আমাকে সত্যি পাগল করে দেবে। দুপুরে উঠানে আম গাছের নিচে বসেছিলাম। নেটওয়ার্ক সত্যিই বাজে, ফোনে সিগন্যাল একদাগ উঠছে আবার নামছে। ইরা এসে পাশে বসল, কিন্তু একটু দূরে দূরে। কি হলো, শহরের হিরোর নেট চলে না? তোমার এলাকায় টাওয়ার বসাতে হবে মনে হয়। থাকলে থাক, না থাকলে না থাক, সবসময় ফোনে পড়ে থাকিস কেন? কাজ আছে। কোন কাজ? আড্ডা? আমি চুপ করে ওর দিকে তাকালাম। তুমি জানতে চাইলে বলবো। না, লাগবে না। কথায় কথায় খোঁচা দিলেও আজ ও একটু শান্ত, আগের মতো বেশি চিৎকার করছে না। মাঝে মাঝে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে। বিকেলে পুকুর পাড়ে গেলাম। ছোটবেলা থেকে এই জায়গাটা আমাদের ঝগড়ার স্পট। কে বেশি দূরে পাথর ছুটতে পারে, কে আগে দৌড়ে গাছ ছুঁতে পারে, এসব নিয়ে কত তর্ক। আমি পানি ছুঁয়ে বললাম, মনে আছে তুমি একবার খেলায় হেরে গিয়ে কেঁদে ফেলেছিলে? মিথ্যা, আমি কাঁদিনি। কেঁদেছিলে? আর মনে আছে তুই যে ঠেলে ফেলে দিয়েছিলি আমাকে? আরে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুই সব সময় এমন দোষ করবি, তারপর বলবি অ্যাক্সিডেন্ট। আমি হেসে ফেললাম। কথাগুলো শুনে মনে হলো
ও শুধু ছোটবেলার কথা বলছে না, আরও কিছু বোঝাতে চাইছে। রাতে বারান্দায় বসে সবাই গল্প করছে। মামা বললেন, রাসেল, তুই কয়েকদিন থাক। আমি কিছু বলার আগেই ইরা বলল, ওর তো অনেক কাজ আছে আব্বু। আমি তাকালাম ওর দিকে। থাকলে সমস্যা? আমার কি সমস্যা হবে? জানি না, তোমার তো সব কিছুতেই সমস্যা। ইরা এবারও চুপ। চুপ থাকাটা আজকাল ওর নতুন অভ্যাস হয়ে যাচ্ছে। রাতে নিজের রুমে এসে দেখি আজ ফোন ঠিক জায়গাতেই আছে, কিন্তু দরজার কাছে কাগজ পড়ে আছে। কাল সকালে তাড়াতাড়ি উঠবে, কাজ আছে। আমি বুঝে গেলাম এই নাটক এখানে শেষ না। পরের দিন ভোরে ইরা দরজায় নক করল। ওঠ, বাজারে যাবি। আমি কেন যাব? কারণ আমি একা যাব না। ভয় লাগে? চুপ, বেশি কথা বলিস না। আমরা পাশাপাশি হাঁটছি কাঁচা রাস্তা দিয়ে। মাঝে মাঝে হাত ছুঁয়ে যাচ্ছে। আমরা দুজনেই সরে যাচ্ছি। কেউ কিছু বলছি না, কিন্তু নীরবতাটা অস্বস্তিকরও না। হঠাৎ ইরা বলল, তুই গেলে বাড়িটা আবার চুপচাপ হয়ে যাবে। তাহলে এত জ্বালাও কেন আমায়? সবাইকে তো আর জ্বালানো যায় না, আর সব কথা সরাসরি বলাও যায় না। আমি তাকিয়ে রইলাম ওর দিকে। আজ প্রথমবার মনে হলো এই জ্বালাতন, খোঁচা, ঝগড়া সবকিছুর ভেতরে অন্য কিছু লুকানো আছে। কিন্তু আমি ইচ্ছে করেই হালকা গলায় বললাম, তুমি তো অনেক সিরিয়াস হয়ে গেছো দেখি। তোর মতো না, সবকিছু হাসিতে উড়িয়ে দিই না। আচ্ছা, তাহলে সিরিয়াসলি বলো, আমাকে কেন আটকে রাখো? ইরা কিছুক্ষণ চুপ রইল। সামনে বাজারের কোলাহল শুরু হয়ে গেছে। মানুষজন, সবজি, হাঁকডাক সব মিলিয়ে পরিবেশটা ব্যস্ত, কিন্তু ওর মুখটা অদ্ভুত শান্ত। আটকে রাখবো কেন? সেটাই তো, আমি গেলে কার কি আসে যায়? ইরা এবার থেমে দাঁড়ালো। আমার দিকে না তাকিয়ে বলল, সবার আসে যায় না, কিন্তু কারো কারো আসে যায়। আমি কিছু বললাম না, শুধু হাঁটা শুরু করলাম আবার। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু কেমন যেন বুকের ভেতর গেঁথে রইল। বাজার থেকে ফেরার পথে একটা ছোট্ট বাচ্চা দৌড়ে এসে ইরার সাথে ধাক্কা খেল। ইরা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। আমি খেয়াল করলাম ওর এই রূপটা আমি আগে দেখিনি। সবসময় ঝগড়াটে তর্কবাগেশ ইরাকে দেখেছি, কিন্তু এভাবে নরম হয়ে যেতে দেখিনি। তুমি বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করছো? কেন, আমি কি সবার সাথে খারাপ ব্যবহার করি নাকি? আমার সাথে তো করো। কারণ তুই আলাদা। আমি থেমে গেলাম। আলাদা মানে? আলাদা মানে আলাদা, সবকিছুর মানে জানতে হবে নাকি? আমি আর কিছু বললাম না। বাড়িতে ফিরে দেখি মামা উঠানে বসে খবরের কাগজ পড়ছেন। আমাকে দেখে বললেন, কিরে, বাজার করা শিখে গেলি নাকি? হ্যাঁ, আপনার মেয়ের থেকে ট্রেনিং নিচ্ছে। সবাই হেসে উঠল, কিন্তু হাসির ফাঁকে আমি দেখলাম মামি আমাদের দুজনকে একবার তাকিয়ে দেখলেন। সেই দৃষ্টিটা আলাদা ছিল, যেন কিছু বোঝার চেষ্টা করছেন। সেদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামল। গ্রামে বৃষ্টি মানেই অন্যরকম। টিনের চালে টুপটাপ শব্দ, উঠানে পানি জমে ছোট ছোট ঢেউ। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। ইরা এসে পাশে দাঁড়ালো, কিন্তু দূরত্ব রেখে। শহরে এমন বৃষ্টি হয়? হয়, কিন্তু এভাবে ভালো লাগে না। কেন? এখানে শব্দটা আলাদা, মনে হয় থেমে যেতে ইচ্ছে করে। ইরা কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে বলল, তুই সবসময় পালাতে চাস কেন? আমি পালাই? হ্যাঁ, সবকিছু থেকে, মানুষ থেকে, জায়গা থেকে, এমনকি নিজের থেকেও। কথাটা শুনে আমি একটু থমকে গেলাম। এতদিন আমি ভেবেছি ও শুধু খোঁচা দেয়, কিন্তু আজ মনে হচ্ছে ও খেয়ালও করে। আমি হালকা গলায় বললাম, সবাই সব জায়গায় থাকতে পারে না। চেষ্টা করেছিস কখনো? আমি আর কিছু বললাম না। বৃষ্টির শব্দ বাড়ছিল। আমার মাথার ভেতরও যেন কিছু জমছিল। রাতে মামা বললেন, রাসেল, আগামী সপ্তাহে একটা প্রোগ্রাম আছে, তুই থাকলে ভালো হতো। দেখি মামা। ইরা সঙ্গে সঙ্গে বলল, ও তো কাল পরশু চলে যাবে।
যদি না যাই? তোর ইচ্ছা। কথাগুলো স্বাভাবিক, কিন্তু ভেতরে যেন লুকানো টানা পড়েন। আমরা দুজনেই কিছু বলছি না, আবার অনেক কিছু বলেও ফেলছি। রাতে রুমে এসে শুয়ে আছি, হঠাৎ দরজায় টোকা। কে? আমি, দরজা খোল। আমি উঠে দরজা খুলতে দেখি ও দাঁড়িয়ে, হাতে একটা ছোট বক্স। এটা তোর জন্য। আমি অবাক হয়ে বললাম, কি এটা? খুলে দেখ। খুলে দেখি ছোট একটা হাত ঘড়ি। এটা কেন? তুই সবসময় সময় মতো আসিস না, তাই ভাবলাম সময়টা হাতে বেঁধে রাখ। আমি হেসে বললাম, আমাকে নিয়ন্ত্রণ করার নতুন প্ল্যান? ভাবতে পারিস। যদি না পড়ি? তাহলে ফেরত দিবি। আমি ঘড়িটা হাতে পরে নিলাম। ঠিক আছে, দেখি সময় আমাকে কোথায় নিয়ে যায়। ইরা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বলল, সময়কে দোষ দিবি না কিন্তু। ও চলে গেল। আমি ঘড়িটার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো এটা শুধু একটা ঘড়ি না, এটা ইঙ্গিত। কিন্তু ঠিক কোন ইঙ্গিত সেটা বোঝার সময় এখনো আসেনি। পরের দিন সকালে মামা হঠাৎ বললেন, রাসেল, তোর জন্য একটা প্রস্তাব এসেছে। আমি চমকে উঠলাম। প্রস্তাব মানে? মামা হেসে বললেন, চাকরির। ঢাকায় আমার এক বন্ধু আছে, ওর বড় কোম্পানি, সেখানে ম্যানেজার পদে নিয়োগ চলছে। আমি বলছিলাম তোর কথা, বলল তুই দেখা করতে। আমি একটু চুপ করে রইলাম, সবাই আমার দিকে তাকিয়ে। ইরা চুপচাপ, কিন্তু ওর চোখে কেমন অস্থিরতা। আমি ধীরে বললাম, মামা, একটা কথা বলি, রাগ করবেন না? আরে পাগল, বল। আমার চাকরি করার তেমন ইচ্ছে নেই, মানে কারো আন্ডারে কাজ করার চেয়ে আমি নিজের কিছু করতে চাই। ছোট থেকে একটা প্ল্যান আছে, ব্যবসা করব। কি ব্যবসা? এখনও পুরো ঠিক করিনি, তবে অনলাইনে আর লোকাল সাপ্লাই নিয়ে কিছু করতে চাই। রিস্ক আছে জানি, কিন্তু চেষ্টা না করলে আগাবো কিভাবে? মামা আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, চাকরি করলে নিশ্চিত আয়, আর ব্যবসা করলে অনিশ্চয়তা। কিন্তু তুই যদি সত্যি মন থেকে করতে চাস তাহলে কর, ভয় পেয়ে পিছিয়ে যাস না, দরকার হলে আমি আছি। আমি অবাক হয়ে গেলাম। সত্যি? হ্যাঁ, নিজের স্বপ্ন থাকলে সেটা ধরা উচিত। সবাই চাকরি করার জন্য জন্মায় না, কিন্তু ঝুঁকিগুলো বুঝে নিবি। আমি মাথা নেড়ে বললাম, বুঝেই করব। সেদিন বিকেলে ইরা একবারও কিছু বলল না এই ব্যাপারে, শুধু দূর থেকে দেখছিল, যেন কিছু ভাবছে। দিনগুলো কেমন দ্রুত কেটে যেতে লাগলো। ঝগড়া আছে, খোঁচা আছে, কিন্তু আগের মতো তীব্র না, বরং মাঝে মধ্যে অদ্ভুত চুপচাপ মুহূর্ত তৈরি হচ্ছে। আমার যাওয়ার দিন ঠিক হয়ে গেল, আর মাত্র কয়েকদিন বাকি। পরের দিন দুপুরে ইরাপুর এক বান্ধবী এলো ওদের বাড়িতে। আমি উঠানে বসেছিলাম, ওরা ভেতরের ঘরে গল্প করছিল। কৌতূহলবশত আমি পাশের করিডোরে গিয়ে দাঁড়ালাম। দরজা পুরো বন্ধ না, আধ খোলা। ভেতর থেকে বান্ধবীর গলা, কি রে, মুখটা এমন কেন? ও চলে যাবে দেখে? গেলে যাবে, সবাই তো চায়। তুই কি চাস ও যাক? আমি কি চাই না চাই সেটা কি কেউ জানতে চায়? তুই ওকে পছন্দ করিস না? ইরা দীর্ঘশ্বাস ফেলল। পছন্দ না করলে কি এত ঝগড়া করতাম, এত রাগ করতাম, এত যত্ন করতাম? তাহলে বলছিস না কেন ওকে তোর মনের কথা? আমি ভয় পাই। কিসের ভয়? যদিও না মানে, যদি চিরদিনের জন্য হারিয়ে যায়। ও তো সবকিছু হালকা করে নেয়। আমি সিরিয়াস কথা বললে উল্টে মজা করবে, তখন আমি কি করব? ও চলে গেলে বাড়িটা ফাঁকা লাগে, ও থাকলে সারা দিন ঝগড়া করি। কিন্তু সত্যি বলতে আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু মুখে বলতে পারি না। আমি চাই ও নিজে বুঝুক। আমার বুকের ভেতর কেমন ধাক্কা খেল। আমি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। এতদিন যে জ্বালাতন ভেবেছি, তার ভেতরে এসব লুকানো ছিল। ভেতর থেকে আবার ইরার গলা, ও যদি কখনো সত্যি চলে যায় দূরে কোথাও, তখন আমি কি করব? দেখিরা, এখনো সময় আছে, ওকে সব বলে দে।
না, এখন বললে রাসেল মনে করবে ও চলে যাচ্ছে বলে বলছি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, নিঃশব্দে সরে এলাম। সারাদিন ইরা স্বাভাবিক আচরণ করলো, ঝগড়া করলো, খোঁচা দিল, হাসলো, যেন কিছুই হয়নি। রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম, ইরা এসে পাশে দাঁড়ালো। কাল কয়টায় যাবি? সকালে। হুম। কি হলো আজ চুপচাপ? না তো, তুই বেশি ভাবছিস। আমি ওর দিকে তাকালাম। বলতে ইচ্ছে করছিল সব শুনেছি, কিন্তু বললাম না। আমি শুধু বললাম, আমি চলে গেলে বাড়িটা খুব শান্ত হয়ে যাবে না? ইরা আমার দিকে তাকালো, কয়েক সেকেন্ড চোখে চোখ, তারপর মুখ ঘুরিয়ে নিল। বেশি ভাবিস না, তুই তো আবার আসবি। আমি আসতে বললাম, যদি আর না আসি? সেটা তোর একান্ত ব্যক্তিগত ইচ্ছে, আমি জোর করার কেউ না। ইরা কথাটা স্বাভাবিকভাবে বললেও গলার ভেতর কাঁপনটা আমি স্পষ্ট শুনতে পেলাম। আমি জোর করার কেউ নয়। এই এক লাইনের আড়ালে কতটা অভিমান লুকানো থাকতে পারে আগে বুঝিনি। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ধীরে বললাম, আসলেই তুমি জোর করার কেউ না? ইরা তাকালো না। চাঁদের আলোয় ওর পাশের চুলগুলো উঠছে, কিন্তু মুখটা শক্ত। যদি বলি কেউ একজন চায় আমি থাকি? ইরা এবার তাকালো, চোখে বিস্ময়, ভয় আর লুকানো আশা। কে চাই? আমি একটু এগিয়ে গেলাম। যে আমার সাথে ঝগড়া করে, অভিমান করে, আমার জন্য সময় বেঁধে রাখতে চাই, যে বলে না কিন্তু চাই আমি যেন তাকে বুঝি। ইরার ঠোঁট কেঁপে উঠল। তুই কি বলতে চাইছিস? আমি একটা গভীর শ্বাস নিলাম। আজ দুপুরে সব শুনেছি। কি শুনেছিস? এই যে, আমি চলে গেলে বাড়িটা ফাঁকা লাগে, তুমি ভয় পাও আমি দূরে চলে যাব বলে, আর সবচেয়ে বড় কথা, কি কথা? তুমি আমাকে ভালোবাসো। ইরার চোখ ছলছল করে উঠল। আমি আবারও বললাম, এতদিন ভেবেছি তুমি শুধু ঝগড়াটে, কিন্তু আজ বুঝলাম তোমার ঝগড়ার ভেতর যত্ন আছে, তোমার রাগের ভেতর ভয় আছে, আর তোমার খোঁচার ভেতর ভালোবাসা আছে। ইরার চোখে পানি চলে এলো। ও ঘুরে দাঁড়ালো, যেন লুকাতে চাই। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তুমি চেয়েছিলে আমি যেন নিজে বুঝি। দেখো, আমি বুঝেছি। আরেকটা কথা, তুমি একা না, আমিও পালাতে পালাতে ক্লান্ত। আর আজ প্রথমবার মনে হচ্ছে কেউ যদি সত্যি ধরে রাখতে চায় আমায়, তাহলে আমি কেন পালাবো? সত্যি কি তুই থাকবি? থাকবো, সারা জীবন তোমার পাশে ছায়া হয়ে, যদি তুমি চাও। আমি তো অনেক আগে থেকেই চাই। তাহলে এতদিন নাটক কেন করলে? কারণ সরাসরি বলতে ভয় পেতাম। এখন? এখন ভয় নেই, তুই তো সব বুঝে ফেলছিস। তাহলে শেষমেশ সিনিয়র মেয়েকে বিয়ে করতে হবে? কেন, করলে ক্ষতি কি? না, ক্ষতি নেই। শুনেছি সিনিয়র মেয়েকে বিয়ে করলে আদর বেশি পাওয়া যায়। এক মিনিট, তুই এত কিছু কিভাবে জানিস? এর আগে কয়টা সিনিয়র মেয়ের সাথে রিলেশন করেছিস? ছি ছি, কি যে বলো, আমি অমন ছেলেই না। এসব রিলেশন টিলেশন আমি করি না, আমি ভালো ছেলে। ওরে বাদর, তুই যে কতটুকু ভালো তা আমার জানা আছে। জানাই যখন আছে, তাহলে এবার একটা কিছু দাও। মানে কি দিব? আমি আমার গালটা এগিয়ে দিয়ে হাত দিয়ে ইশারা দিলাম। ইরা বুঝতে পেরে বলল, ফাজিল ছেলে, এসব অসভ্যতামি কোথা থেকে শিখেছিস? আজব তো, এখানে অসভ্যতামের কি হলো? 2 দিন পর তো তুমি আমার বউ হবে, তাহলে আগে থেকে প্র্যাকটিস করলে ক্ষতি কি? দাও না, একটা কিসই তো। তবে রে। বলে ইরা আমাকে মারতে আসলে আমি দৌড়ে পালালাম। আর এভাবেই চলতে থাকলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার দিনগুলো। এই ছিল রাসেল আর ইরার গল্প। একটা সম্পর্ক যেখানে ঝগড়া ছিল, অভিমান ছিল, সবকিছুর ভেতর লুকিয়ে ছিল এক নিঃশব্দ ভালোবাসা। সব ভালোবাসা মুখে বলা যায় না, কিছু ভালোবাসা বুঝতে হয় চোখের ভাষায়, আচরণে আর ছোট ছোট যত্নে। যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি জ্বালায়, সেই মানুষটাই হয়তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।
আপনার কেমন লাগলো এই গল্পটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও রোমান্টিক লাভ স্টোরি শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতিতে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।